আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। পরে আজকে যে আমি আপনাদেরকে যে গল্পটা বলবো সেটা কিন্তু কোনো সিনেমা নাটক না, এটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমরা দুই বোন, তো ছোটোবেলা থেকে আমরা দুই বোন খুব চঞ্চল ছিলাম আর খুব মিশুক টাইপের ছিলাম। আমরা একজন একজনের ছাড়া থাকতেই পারতাম না। এমনকি আমার মা মাঝে মধ্যে বলতো যে এক জামাইয়ের কাছে দুই বোনের বিয়ে দিব, যেহেতু তোরা একজন একজন ছাড়া থাকতেই পারিস না, দুজনকে এক জামাইয়ের কাছে বিয়ে দেবো, দুষ্টামি করে বলতো। আর আমিও বলতাম ঠিক আছে মা, আমরা দুজনে এক পায়ে রাজি, আমরা দুজন মিলে জিলা থাকুন। কি থাকবি না রে বোন? আমি বললাম হ। এখন বোনের বিয়ে হইতেছে, এখন আমার বোন কইতাছে আমার ছোট বোনেরও লগে নিয়ে যাবো, আমার ছোট বোনেরও তুমি বিয়ে করো। আমিও বলতেছি আমারও তো আপনি বিয়ে করেন দুলাভাই। কয় না না, পাগলামি করো না তো, মানে একটু অল্প বয়সে বিয়ে হয়েছে তো, তাই আমরা অন্তর তেমন একটা বুঝতে পারতেছি না। পরে বাস আমার বড় বোনের বিয়ে করে নিয়ে গেলো। তো আমার বড় বোনে অনেক দূরে থাকে, আর আমার বিয়ে যেখানে হয়েছে আমাদের বাড়ির পাশে হয়েছে, বেশি একটা দূর তো না। কিন্তু বাবা মা তো মরে গেছে গা, আমরা তো দুই বোনই। তো এই দুই বোনের এক বোনের আরেক বোনের প্রতি খুব টান, খুব মিল আছে আর কি। চিন্তা করলাম যে আমার বোনটা যদি আমার পাশে বিয়ে হইতো একই কাছাকাছি, তাহলে দিনের মধ্যে যে কতবার অগবাসে যাইতাম আর আইতাম। পরে এইভাবে আর কি অনেক বছর কাটায় গেল। কিন্তু আমার আমার বিয়ার বয়স হচ্ছে প্রায় 10 বছর, কিন্তু আমার কোনো বাচ্চা কাচ্চা কিচ্ছু হচ্ছে না। কারণ আমার স্বামী একটু সমস্যা আছে, শারীরিক দিক দিয়ে দুর্বল, না পারে তেমন একটা সুখ শান্তি দিতে, মনের খাইশ মিটাতে না পারে, কোনো তৃপ্তি দিতে, না হয় তার ওই জিনিসটা থেকে কোনো বাচ্চাও কনসেপ্ট করতেছে না। অনেক ডাক্তার দেখাইছি, কবিরাজ দেখাইছি, কিন্তু আমার স্বামী আমারে ভীষণ ভালোবাসে, ভীষণ আদর করে, অনেক সুন্দর করে ব্যবহার আচরণ করে। কিন্তু তার এত সুন্দর ব্যবহার, এত সুন্দর আচরণ, এটা দেখে কি ঠিক থাকা যায়? তখন তার মায়া পড়ে যায়। আমি যখনই কোনো তার ছাইরা যাওয়ার চিন্তা করি, তখনই মনে হয় যে মানুষটা আমার এত ভালোবাসে, বাচ্চা হয় না দেখে যদি তারে আমি থুইয়া চলে যাইগা, তাহলে হয়তো দেখা গেল তাই সেই মানুষটার অভিশাপ লাগতে পারে। এই জন্য আমিও আর কিছু বলি না। পরে বোনের সাথে তো ভালোই চলন ছিল, ফোনে কথা হয়, খালি বোনেরও কই বোন আঙ্গ বাসায় আঙ্গ বাসা, না রে বাড়ির কত কাজ কাম, গরু পালি, তারপরে হাঁস মুরগি আছে, ছাগল আছে, প্রতিদিন দুধ নিয়ে আড়ে যায়, জোগাড় করে দেওয়ানো লাগে, সংসারে রান্না বাড়ি কত ঝামেলা। তবে আমার বোনের ছেলে আছে, ওই ছেলে তো বোনের বিয়ে হয়েছে একদিক দা, ছেলেও জন্ম হয়ে গেছে তার 2 বছর পরে, কুলে বাচ্চা পড়ছে বিয়ার পরে। আমার বোন তো আমার থেকে অনেক বড়, আর ওর ছেলেটা আমার থেকে বেশি একটা ছোট না, হয়তো ওই 10 বছরের ছোট বড় হইব। তো যাই হোক, তো আমার বোনের আবার একটা অভ্যাস ছিল কি, কোনো কিছু থুইয়া খাইতে পারতো না। যেদিন একটু দুধ ও ভরবো, ওই দিনকার দুধগুলো আমার জন্য ফ্রিজে যত্ন করে থুইব। দেখা গেল যেদিনকে একটু মাছ ধরবো, ওকে পুকুরে মাছ আছে, ওকে তো মাছ কিনা খাওয়া লাগে না, সেদিন দেখা গেল ওই মাছগুলা, কটা মাছ ধরলে আমার লেগে কটা মাছ ভালো ভালো মাছগুলো, যে চিংড়ি মাছ, তারপরে ওই যে ভালো তাজা তাজা তেলাপিয়া মাছ, তারপরে সিলভার কাপ মাছ, মিনার কাপ মাছ, এগুলি ভালো ভালো পুকুরের মাছগুলা আমার লেগা ধুইয়া সুন্দর করে কুইটা কাইটা, আমার জানি কোনো কষ্ট না হয়, কুইটা কাইটা ধুইয়া পরিষ্কার করে আমার লেগা ধুয়ে দেব। তারপরে যখন দেখবো যে একটু মাংস, ওই অনেক মাংস আনছে কিনা বাজার থেকে, দেখা গেলো ওই থেকে একটু মাংস জমাইয়া
কলিজা টলিজা মিলে মুরগি রান্না করলে মুরগির হাত পাও থাকে, সেগুলি সব মিলে একটা পোল্লা বেঁধে রাখবো। তারপরে ওই একটু ক্ষেতের শাক সবজি বুনে যেদিনকে আয় করুম, মানে যেদিনকে ওর পোলারে দিয়া এক একটা পাঠাইবো, তখন ওদিনকে কী করে আবার ক্ষেতের যে শাক সবজিগুলো আছে এগুলি কাটে, তাজা তাজা তরকারিগুলো নগদ সেইরা পরে পোলারে দেওয়া পাঠায়। কোনো কিছু ধুইয়া খাই তারা না, কয় আমার একটা বোন, আমার বোনটা ছাড়া কেউ নাই, আমার বোনটার থেকে আমি খাবো না। পরে যাই হোক ওর পোলার দেওয়া পাঠাইছে, বাইকনারে দেওয়া পাঠাইছে। ওর বাইকনা আইলো, হঠাৎ করে দিয়ে বাইকনা 2টা ব্যাগ এমন বড়া বইরা দিছে, কয় ধরো ধরো খালা, তুমি ধরো ধরো, তোমার বোনের দেখো কত কিছু পাঠাইছে। এর মধ্যে দেখি কি একটা মাইকটা হাড়ি ভরা পিঠাও পাঠা দিছে। যেদিন এই যে মাছ মাংসগুলো আগে জমায়েত হয়েছে, দুধগুলা জমায়েত হয়েছে, আজকে তোমার কাছে পাঠাইব দেখে আজকে নগদ পিঠা বানাইয়া সুন্দর কইরা দুধের পিঠা বানাইয়া এই যে হাড়ি ভরা দিছে। গাছের খেজুরের রসের ডিব্বাটা বন্ধু দিয়ে দিছে, মিঠাই বানাইয়া খেজুরের রসের মিঠাই বানাই দিছে। এখন এই যে এত কিছু নিয়েছে, আমি তো দেখে একেবারে দেশে আরা যে আমার বোনের বলছি, বোন পাগলামি করিস না, বোন তো আমার ছাড়া কিছুই বুঝে না, কিছু থুয়া খায় না, একটু মাংস রান্না করলে হেমতন একটু মাংস থুয়া দেয়, এমন বোন কয়জন বাইকে জুড়ে। তখন আমি আবার কিছু যে বাইক না তুই বয় তাড়াতাড়ি করে আইসোস, যাই হোক তাড়াহুড়া করেছে আইসোস, একটু হাত মুখ দিয়ে ফেরেস, আগে তো যেহেতু অনেক দূর থেকে জার্নি করে আইসোস ঠান্ডা বাতাসের ভিতর দিয়া, তাহলে তোর গরম গরম 1 কাপ কফি বানা দিই, তুই কফি খা। কফিটার আমি চট করে একটু গরম পানি দেওয়া একটু কফিটা সুন্দর করে বানাই না বাইকনারে দিলাম, নগদে বাইকনার সামনে আমার বুকের থেকে আঁচলটা পুড়ে গেল তপাস করে। আসল যে পড়ে রয়েছে সেটা আমি দেখি নেই, কিছু দেখি নেই, কিন্তু বাইকনা যে ড্যাব ড্যাব করে তাকা রয়েছে ওইটা আমি দেখছি। এখন বাইকনার কই কী ব্যাপার বাইকনা, এইভাবে তুমি তাকা রয়েছো কি লেগা? কয় খালা তুমি এক আসলটা ঠিক করো, নাহলে কিন্তু চোখ দুটা খালি টমেটোর দিকে নজর যাইতেছে। তখন দেখলাম যে সত্যি তো আমার টমেটো দুটা বাইরে রয়েছে, নগদে ঠিক করলাম বাস। তো এইভাবে ওই আবার পানি খেব, এই ভাত দিচ্ছি টেবিলে, ভাত খাওয়ার সময় মাথা তাল্লা উঠছে, চট করে একটু তাড়াহুড়া করে পানি ঢেলে পানি খাওয়াই না ধরছি, তখন আমার আঁচলটা পড়ে আছে গা। এই আঁচল কিন্তু কোনো সময় সহজে পড়ে না, এই বাইকনারা দেখার পর থেকে আঁচল যে অটোমেটিক কীভাবে যে পড়তেছে আমি নিজেও বুঝতে পারতেছি না। বাইকনা তো আবারও টমেটো দুটা দেখা কাজটা আরও বাইরে গেল গা, আরও অসুস্থ হয়ে পড়লো। তখন কয় খালা গো তোমার টমেটো ঠিক করো, আমি কিন্তু আরও অসুস্থ হয়ে যেতেছি গা। আর আবার দেখলাম যে আমার টমেটো বাইরে রয়েছে, আবার টমেটো ঠিক করে আবার বাইকনারও ঠিক করলাম। পরে এইভাবে বাইকনারে দিলাম একটা রুমে, আমি আমার রুমে শুয়ে রয়েছি। এখন সারা রাতের মধ্যে বাইকনার ঘুমিতেছে না, পুষ্পিস করতেছে। ওই যে দিনের বেলা আমার টমেটো দেখছে না, ওরা দেখে বাইকনার ঘুম নষ্ট হয়ে আছে গা। এদিক দিয়ে আমার স্বামী তো অফিসের কাজের জন্য আজকে দেরি করতেছে, আইতে পারবো না, অফিসের নাকি ঝামেলা আছে। তখন আমি বললাম যে আজকে বাইক না আইসে, তা আসুন না দেখা করলে কেমন হবে? কয় না না আজকে অফিসের ঝামেলা আছে, বাইকনারা 2 দিন থাকতে কও, আসুন নে। পরে বাইকনা কী করলো, আমি তো শুয়ে পড়ছি, তো ঘুমের মধ্যে আমি একটু এলোমেলো ভাবে আছি, বাইকনা চুপ করে আমার রুমের ভিতরে ঢুকে পড়ছে। ঢুকে যখন দেখছে যে আমি এলোমেলো ভাবে শুয়ে রয়েছি, বাস আমার বুকের উপরে উঠা বসে পড়ছে। এখন আমি টাকা দেখি কি কে রে, আমার বাইকনা কিরে বাইকনা তুই এভাবে? খালা বাধা দিও না, অর্ধেক কাজ হয়ে গেছে গা, বাকি কাজটা করতে দাও। আমি দেখ এটা কেমন দেখা যায়, দিন করে যে সুন্দর টমেটো দেখছি, এই টমেটো না খাইতে পারলে আমি হার্ট ফিল করে এমনি মারা যাবো, তখন তোমার বোনের অনেক কষ্ট হইব, আমার জন্য কান্না করবো, তুমি কি চাও তোমার বোন এত কষ্ট করুক? তখন আমি বললাম
না রে ভাইগনা, আমি আর চাই না যে আমার বোনটা কষ্ট করুক। ঠিক আছে, তোর না খায় মরণ লাগবো না, তুই টমেটো খাইয়া বাচ্চা থাক। তখন ভাইগনা আমার টমেটোগুলো এত সুন্দরভাবে ভর্তা বানায় খাইলো। ভাইগনা অনেক তৃপ্তি পাইলো, শান্তি পাইলো, আমিও শান্তি পাইলাম। যতই সম্পর্ক ভাগনা হোক না কেন, কিন্তু জিনিস তো কচি ডাব। মনে হয়েছে যে আমি কচি ডাব খাইছি, ভাগনারে খাই না। তো এইভাবে সারা রাত যখন সুখ শান্তি পাইলাম, মজা পাইলাম, এক পর্যায়ে ভাগনা তো আমার কাছ থেকে বিদায় নিল। পরে চিন্তা করলাম যে আমার বোনটা আমার এত আদর করে, ভালোবাসে, সে বোনের ছেলের সাথে এত বড় একটা জঘন্য কাজ করাটা আমার ঠিক হয়নি। তো বন্ধুরা, যারা ভাগনার সাথে প্রেম করতেছ, এরকম যদি তোমাদের খারাপ সম্পর্ক থাকে তাহলে এক্ষুনি বাদ দিয়ে দাও। কারণ এই যে এরকম নিকৃষ্ট কাজ আর এত বড় একটা পাপের কাজ, এর থেকে আর পাপের কাজ বড় কিছু হইতে পারে না। যারা এই ধরনের কাজ করতেছো তারা এক্ষুনি বাদ দিয়ে দাও। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।